প্রিয় শিক্ষার্থীরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই যে আমাদের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা পূর্ব পাঠে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমরা পূর্ব পাঠে কাজ নিয়ে আলোচনা করেছিলাম। কাজের মাত্রা সমীকরণ, কাজ কাকে বলে, কাজের বিভিন্ন সমীকরণগুলো কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে যেমন দেখো, তোমাদের প্রথমে কিছু উদাহরণ বলি। যেমন অনেক সময় ক্রিকেট খেলার সময় দেখি যে যখন ক্রিকেট বলটি এসে উইকেটটাকে আঘাত করে, উইকেটটা কিন্তু ভেঙে যায় বা উড়ে যায়। আবার অনেক সময় দেখি শক্ত কিছু দিয়ে যদি আমি জানালার কাজকে যদি আঘাত করি, জানালার কাজও কিন্তু ভেঙে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বিভিন্ন ক্ষেত্রে যেমন দেখো যে এইগুলো সবই হচ্ছে গতিশক্তি। তাই গতিশক্তির বিষয়টা কি, যে কোনো গতিশীল বস্তু তার গতির কাজ করার সামর্থ্য যে লাভ করে, অর্থাৎ একটা গতিশীল বস্তু তার গতির যে কাজ করার যে সামর্থ্য, এই সামর্থ্যকে আমরা বলবো গতিশক্তি। তাহলে আমরা বলতেই পারি যে কোনো গতিশীল বস্তু তার গতির যে কাজ করার যে সামর্থ্য লাভ করবে, আর এই সামর্থ্য লাভ করাটাকে আমরা যখন বলবো গতিশক্তি, তাহলে কি ওই বস্তুটাকে যখন বেগ দিতে যে কৃত কাজ হলো, তাহলে কৃত কাজটা আমরা গতিশক্তি বলতে পারি। যে অর্থাৎ একটা বস্তুকে যখন আমি ঢিল মেরে একটা জানালার কাজকে বা যে কোনো কাজকে যখন আঘাত করছি, তখন কি ওই বস্তুটার যে একটা গতিবেগ লাভ করলো, এই গতিবেগটা লাভ করার পরে ওই গতিবেগই বেগ নিতে যে কৃত কাজটুকু হলো, অর্থাৎ আমার বস্তুটির যে কৃত কাজটুকু হলো, সেই কৃত কাজটাই হচ্ছে বস্তুর গতিশক্তি। তাহলে আমরা এখন দেখি যে এম ভরের একটা বস্তু, আমি এখানে একটা এম ভরের একটা বস্তু নিয়েছি, আর এই বস্তুটাকে যখন এম বল প্রয়োগ করা হলো, তখন বস্তুটা দেখো এস দ্রুত অতিক্রম করে এখানে আসবে। তাহলে এম ভরের একটা বস্তুকে যখন এস দ্রুত অতিক্রম করে এম বল প্রয়োগ করার পরে যখন বস্তুটি এখানে আসলো, তখন দেখো এই বেগটা দিতে যে কৃত কাজ হলো, ওই কৃত কাজটাকে আমরা বলতে পারবো গতিশক্তি। তাহলে কৃত কাজটাকে আমরা কি বলতে পারবো? গতিশক্তি। তাহলে গতিশক্তি আমরা মনে রাখি, তাহলে আমরা বলতে পারি যে অতএব গতিশক্তি সমান কৃত কাজ বলতে পারি। তাহলে গতিশক্তি সমান কৃত কাজ বলতে পারি। তাহলে গতিশক্তি যদি আমার কৃত কাজ হয়, তাহলে আমরা এখন খুব সহজে দেখো কৃত কাজ সম্পর্কে আমরা পূর্ব ক্লাসে আমরা ধারণা পেয়েছি যে কৃত কাজ সমান আমরা বলতে পারি বল গুণ সরণ। তাহলে বল গুণ সরণ হচ্ছে কৃত কাজ। তাহলে গতিশক্তি সম্পর্কে আমরা পূর্ব ক্লাস কৃত কাজ সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আর এই কৃত কাজ সমান হচ্ছে আমরা জানি বল গুণ সরণ। তাহলে বলকে আমরা যদি এস দিয়ে প্রকাশ করি আর সরণকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, অতএব আমরা জানি যে এখানে এই যে বল সমান আমরা জানি এম এ। তাহলে আমরা বল সমান যদি এম এ জানি, তাহলে আমরা বলতে পারি এফ সমান এম এ। তাহলে এফ সমান যদি এম এ হয়, তাহলে আমরা এখানে এম এ আর এস, দেখো একটা সমীকরণ হিসাবে আমার এখানে চলে আসলো যে গতিশক্তি সমান কি এম এস। তাহলে গতিশক্তিকে আমরা জানি যে একে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে টি সমান এম এ এস। একটা সমীকরণ দেখো এখানে বের হলো। তাহলে মনে রাখতে হবে যে গতিশক্তির ক্ষেত্রে অর্থাৎ সবসময় আদিবেগ 0 হতে হবে। তাহলে গতিশক্তির ক্ষেত্রে যদি আমরা আদিবেগ 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা কিভাবে প্রতিপাদন করতে হয় সেই বিষয়ে আমরা একটু জেনে নিই। তাহলে খুব সহজেই তোমরা গতিশক্তি সম্পর্কে বলতে পারবে যে আসলে গতিশক্তিটা কি কি এবং এইটা সম্পর্কে আমরা খুব সহজে বলতে পারবো। তাহলে কোনো একটা বস্তুকে যখন গতিশক্তি প্রয়োগ করা হয়, তার যে কৃত কাজ, এই কৃত কাজটাই হলো ওই বস্তুর গতিশক্তি। তাহলে আমরা এখন পেলাম টি সমান এম এস। আমরা এটা 1 নম্বর সমীকরণ পেলাম। দেখো আমরা 1 নম্বর সমীকরণ এখানে দেওয়া হয়। এখন যদি দেখা যায় যে এখানে আমরা গতির একটা সমীকরণ ব্যবহার করব, যেহেতু আমার বস্তুটাকে বেগ দিতে হচ্ছে, তাহলে যখন বেগ দিতে হচ্ছে, বেগের মাধ্যমে যে কৃত কাজটা হচ্ছে, ওই কৃত কাজটাই হচ্ছে গতিশক্তি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, যে এই গতিশক্তি দিতে গেলে
আমাদের যে বেগের সূত্র, অর্থাৎ আমরা এখন বলবো কি যে সুতরাং লিখতে পারো বা কিন্তু লেখো, কিন্তু আমরা জানি বেগ দিতে হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো এটা কি একটা বেগের সূত্র, তাহলে এই বেগের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে বেগের সূত্র অনুসারে আমরা এখন এখান থেকে বেগ নির্ণয় করে নিই। তাহলে বেগটা নির্ণয় করে নিতে গেলে আমরা মনে রাখবো গতিশক্তির ক্ষেত্রে আদি বেগ সবসময় 0 হবে। তাহলে আদি বেগ সবসময় কি হবে? 0 হবে। তাহলে আদি বেগ যদি আমার 0 হয় তাহলে এখানে আমরা বলতে পারবো v স্কয়ার সমান 2as। তাহলে v স্কয়ার সমান যদি 2as হয় তাহলে আমরা খুব সহজেই এখান থেকে দেখো v স্কয়ারের মান আমরা বের করে নিতে পারবো। তাহলে v স্কয়ার সমান 2as, তাহলে এখান থেকে আমরা বের করব যে মানটা, সেটা হচ্ছে as এর মান বের করব। তাহলে as এর মান যদি আমি বের করি তাহলে আমি as টাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ 2as সমান v স্কয়ার, বা এবার দেখো as থেকে যদি আমরা এখন রাখি তাহলে দেখো v স্কয়ার বাই 2 আসবে। তো দেখো as এর মান আমরা এখানে কি পেলাম? as এর মান পেয়েছি v স্কয়ার বাই 2 পেয়েছি। তাহলে দেখো যে আমরা খুব সহজেই এই গতিশক্তির সমীকরণ আমরা প্রতিপাদন করতে পারবো। তাহলে আমি আরো একবার তোমাদেরকে বলি, গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতির যে কাজ করার যে সামর্থ্য, এই সামর্থ্য লাভ করাকে আমরা বলবো গতিশক্তি। আর ওই গতিশক্তিটিতে যে বেগ আর ওই বেগের মাধ্যমে যে কাজটা সংঘটিত হয়, ওই কৃত কাজই হচ্ছে বস্তুর গতিশক্তি। তাহলে দেখো একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করব, বস্তুটি কিন্তু একটা দূরত্ব অতিক্রম করবে, আর এই দূরত্ব যখন অতিক্রম করবে তখন আমরা বলতে পারবো যে গতিশক্তি সমান কৃত কাজ। আর কৃত কাজ সমান আমরা জানি বল গুণ সরণ। তাহলে বল গুণ সরণ যদি আমার গতিশক্তি হয় তাহলে আমরা বলতে পারবো F গুণ S, অর্থাৎ F সমান ma। তাহলে এখানে আমাদের আসলো ms, অর্থাৎ গতিশক্তি T সমান ms আসলো। তাহলে এখন দেখো যে গতিশক্তি T সমান ms আসলো, যেহেতু এখানে বেগ দিতে হচ্ছে তাই আমাদের এখানে নিউটনের তাই এখানে আমাদের গতিসূত্র চলে আসে। এই গতিসূত্র থেকে আমরা জানি যে এই ক্ষেত্রে আদি বেগ 0 হবে, আর আদি বেগ যখন 0 হবে তখন আমার এখানে s এর মান আসলো v স্কয়ার বাই 2 আসলো। এখন v স্কয়ার বাই 2 যখন আসলো তখন আমরা এবার কি করব? এই মানটাকে 1 নম্বরে বসাবো। তাহলে আমরা এখন লিখি as এর মান 1 এ বসাই। তাহলে as এর মান যখন আমি 1 এ বসাবো তাহলে আমার সমীকরণ হচ্ছে t সমানmas। তাহলে এখানে আমরা বসাবো m, আর এখানে দেখো as এর পরিবর্তে আমি বসাবো v স্কয়ার বাই 2। তাহলে দেখো আমরা খুব সহজে এখানে আমরা বলতে পারবো t সমান 1/2 m v স্কয়ার। তাহলে দেখো এই সূত্রটা হচ্ছে গতিশক্তির সূত্র। তাহলে আমরা দেখো গতিশক্তির সূত্রটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো যে t সমান 1/2 mv স্কয়ার। তাহলে t সমান যদি mv স্কয়ার যদি হয় তাহলে আমরা খুব সহজে এই সমীকরণটা দেখো প্রতিপাদন করতে পারবো। এখন দেখো এই গতিশক্তি সম্পর্কে তোমাদের কয়েকটা তথ্য আমি এখানে লিখেছি, এই তথ্যগুলো অবশ্যই তুমি মনে রাখবে। যদি কখনো এটা দিয়ে তোমার ব্যাখ্যামূলক প্রশ্ন আসে তবে এর মধ্যে থেকে ব্যাখ্যাগুলো আসবে, সেই ব্যাখ্যাগুলো আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজে প্রতিপাদন করতে পারবো বা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। যেমন দেখো যে এখানে প্রথমটা লিখছি, খেয়াল করে দেখো গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভর করে, অর্থাৎ গতিশক্তি অবশ্যই বস্তুর ভরের উপর নির্ভর করবে। ওই গতিশক্তি দিতে গেলে বস্তুর ভর কতটুকু হলো, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে ওই বস্তুর ভরের উপর এখানে নির্ভর করবে গতিশক্তি। 2 নম্বর দেখো বস্তুর ভর যত বেশি হবে, অর্থাৎ আমার ওই বস্তুটার ভর যত বেশি হবে তার গতিশক্তি তত বেশি হবে, অর্থাৎ এখানে সমানুপাতিক হচ্ছে যে ভর যত বেশি হবে গতিশক্তিও তত বেশি হবে। 3 নম্বর দেখো যে গতিশক্তি বেগের উপর নির্ভর করে। তাহলে দেখো গতিশক্তি যত
বেগ যত বেশি হবে তাহলে কি হবে, গতিশক্তি আমার তত বেশি হবে। যেমন দেখো যে গতিশক্তি বেগের উপর যখন নির্ভর করে তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে গতিশক্তি বেগের উপর নির্ভর করে। 4 নম্বর দেখো, বস্তুর বেগ বেশি হলে তার গতিশক্তিও বেশি হবে। তাহলে আমাদের এই 4টা বিষয় আমাদের মনে রাখতে হবে এবং এই 4টা বিষয়ের উপর আমাদের অ্যানসার উত্তর করতে হবে। যদি কখনো ব্যাখ্যামূলক প্রশ্ন আসে তাহলে সেই ব্যাখ্যামূলক প্রশ্ন আমাদের অ্যানসার উত্তর করতে হবে। তাহলে আজকে আমরা যে বিষয়টা তোমাদেরকে সমীকরণের মাধ্যমে আমি দেখিয়েছি সেটা হচ্ছে গতিশক্তি, আর এই গতিশক্তি থেকে কিভাবে গতিশক্তি সমীকরণ আসে সেই সমীকরণটা আমরা দেখেছি। এবার দেখো এই গতির সমীকরণকে ব্যবহার করে আমরা এখন একটা গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে এসব শিক্ষার্থীরা আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি, আর এই গাণিতিক সমস্যার সমাধান আমরা এখন করব। তাহলে দেখো গাণিতিক সমস্যার সমাধানটা আমরা একটু ভালো করে মনোযোগী হই, তাহলে খুব সহজে গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারবো। এখন আমাদের সমস্যাটা একটু দেখো, যে এখানে আমাদের যে সমস্যাটা আছে যে 70 কেজি ভরের একজন দৌড়বিদ, 70 কেজি ভরের একজন দৌড়বিদ, তার গতিশক্তি আমার এখানে দেওয়া আছে 1715 জুল। তাহলে এখানে আমাদের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে একজন ব্যক্তির ভর দেওয়া আছে 70 কেজি, আর ওই ব্যক্তির তার গতিশক্তি হচ্ছে 1715 জুল হলে তার বেগ কত হবে। তাহলে ওই ক্ষেত্রে আমার ওই ব্যক্তির বেগ নির্ণয় করতে হবে, কারণ আমরা পূর্বেই বলছি যে বেগ অর্থাৎ বেগটিতে যে কৃতকাজ হয় সেই কৃতকাজই হচ্ছে গতিশক্তি, আমরা সেটাই প্রমাণ করব। তাহলে আমরা একটু দেখি সমাধানটা। তাহলে লিখো সমাধান। আমরা এই যে সমাধানটা এখন যেটা করব সেটা একটু খেয়াল করি, তাহলে আমরা খুব সহজে আমরা এই সমাধানটা করতে পারবো। প্রথমে দেখো যে প্রথম যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে বস্তুর ভর, তাহলে ভরের একজন, তাহলে এখানে আমরা লিখব কি যে ভর, তাহলে লিখো ভর m সমান, আমার এখানে আছে হচ্ছে 70 কেজি, তাহলে m সমান হচ্ছে 70 কেজি। আরেকটা মান দেওয়া আছে ভরের একজন দৌড়বিদের গতিশক্তি, তাহলে দৌড়বিদের গতিশক্তি, তাহলে লিখো গতিশক্তি, গতিশক্তি, গতিশক্তি E কে, গতিশক্তি E কে না ধরে আমরা ধরবো গতিশক্তিকে T দিয়ে, তাহলে গতিশক্তি T সমান 1715 জুল। এবার দেখো আমাকে এখানে প্রশ্ন করা হয়েছে বেগ কত হবে। তাহলে ওই ব্যক্তির তার যদি গতিশক্তি আমার যদি এটা থাকে আর তার ভর যদি এত থাকে তাহলে ওই ব্যক্তির বা ওই দৌড়বিদের বেগ কত হবে। তাহলে আমরা এখন নির্ণয় করব হচ্ছে বেগ, তাহলে বেগ সমান হবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এই তিনটা বিষয় দিয়ে আমরা যে গতি সমীকরণটা যে নির্ণয় করেছি, এখন আমরা সেই গতি সমীকরণ অনুসারে আমরা এখন অঙ্কটি করব। তাহলে আমরা লিখি যে আমরা জানি T সমান হাফ mv স্কয়ার। তাহলে আমরা এখন এই সূত্রের সাহায্যে খুব সহজেই আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো। তাহলে T সমান হাফ mv স্কয়ার, তাহলে সমান এখানে দেখো 1 এর 2, অর্থাৎ আমার যেহেতু গতিশক্তি দেওয়া আছে তাহলে আমাদের বের করে নিতে হবে v এর মান। তাহলে v এর মান যদি আমরা বের করতে যাই তাহলে আমরা লিখব T সমান mv স্কয়ার বাই 2। এবার এটাকে আমরা r গুণ করে নিই, তাহলে mv স্কয়ার সমান 2 গুণ t। তারপরে দেখো যে এখানে আমার বের করতে হবে v স্কয়ারের মান, তাহলে v স্কয়ার v এর মান বের করতে হবে, তাহলে 2 গুণ t বাই m হল। এবার দেখো যখন আমার v স্কয়ারের মান এটা আসলো তখন আমরা বলতে পারবো বা v সমান 2 গুণ t, আর নিচে দেখো m। আর এখানে যেহেতু v স্কয়ার আছে তাহলে আমরা এটাকে রুট দিয়ে এই পাশে আমরা একটা সমীকরণ আগে বের করে নিব, কারণ একটা সমাধান করতে গেলে যদি আমরা সমীকরণটাকে আগে বের করে নিই তাহলে আমাদের অঙ্কটা সমাধান করা খুব সহজ হয়ে যায়। তাহলে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে অঙ্কটি যখন আমরা সমাধান করব তখন আমরা যদি উত্তরটা যেটা বের করতে পারি সেটা যদি বের করে নেওয়া হয় তাহলে অঙ্কটি করতে সহজে অঙ্কটি করতে পারবে। তাহলে এবার আমরা এবার মান বসাই, তাহলে √2
2 গুণ t এর মান হচ্ছে 1715 জুল। আর এখানে দেখো m এর মান হচ্ছে 70 কেজি। এবার এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 2 এত, এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের আসবে হচ্ছে, আচ্ছা এখানে আমাদের তাহলে উত্তরটা আসবে 7 মিটার পার সেকেন্ড। তাহলে 7 মিটার পার সেকেন্ড, তাহলে 7 মিটার পার সেকেন্ড ওই বস্তুর বেগ হলো। তাহলে কি হলো যে তার বেগ হবে 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখো খুব সহজেই একটা বস্তুর আমরা এটা নির্ণয় করতে পারবো যে ওই ব্যক্তির বেগ হলো 7 মিটার পার সেকেন্ড। এটাই অ্যানসার। তাহলে আমরা এই গতিশক্তি সম্পর্কে আমাদের যে মূল তথ্যগুলো আমরা উপস্থাপন করেছি, আর এই তথ্যগুলোকে মনে রাখতে পারলে তুমি গতিশক্তির যে সমস্যার সমাধান করতে পারবে এবং এর সাহায্যে তোমরা গতিশক্তি সম্পর্কে ভালো একটা ব্যাখ্যাও করতে পারবে। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তোমরা তোমাদের পাঠ্য বই ভালো করে একবার পড়বে, তাহলে আশা করি আরো ভালো বুঝতে পারবে। তাহলে সকল শিক্ষার্থী তোমাদেরকে আজকে এই ক্লাসের এতক্ষণ ধরে তোমরা যে ক্লাসটা করেছো এর জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো তথ্য নিয়ে আবার আমরা ক্লাস করানো হবে। আর সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।